আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিও ক্লিপটিতে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। এই ভিডিও ক্লিপটিতে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে বোঝার জন্য খুব ছোট্ট করে একটা সংজ্ঞা বা কাকে আমরা প্রেজেন্ট টেন্স বলতে পারি সেরকম ছোট্ট একটা সংজ্ঞা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে চেনার উপায়, কিভাবে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে চিনব এবং একই সাথে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন সম্পর্কে জানার চেষ্টা করব। তার মানে এই ভিডিও ক্লিপটিতে আমরা তিনটা বিষয় জানছি। কোনটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা বলছি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে আমরা চিনব কিভাবে, এবং একই সাথে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠনগুলো কেমন হবে সে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। বন্ধুরা চলুন আমরা আমাদের মূল ভিডিও ক্লিপে চলে যাই। বর্তমানে কোনো কাজ করা বা কোনো ঘটনা ঘটা বোঝালে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। বর্তমানে কোনো কাজ করা বা কোনো ঘটনা ঘটেছে এমনটা বোঝালে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করতে হয়। সংজ্ঞাটা এতটুকু জানলেই হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সংজ্ঞা বা কোনো টেন্সের সংজ্ঞা না জানলে খুব আহামরি কোনো ক্ষতি হয়ে যাবে ব্যাপারটা এমন না। আমরা আমাদের যতটুকু প্রয়োজন সংজ্ঞা না জানলে খুব একটা সমস্যা নেই, বরং কিভাবে আমরা টেন্সটাকে চিনতে পারবো, এটা কোন টেন্স কিভাবে চিনতে পারবো এবং এটার গঠন এবং সেটাকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি সে বিষয়টাতেই আমাদের বেশি মনোনিবেশ করা দরকার। তো চলুন বন্ধুরা, এবার আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে চেনার উপায় সম্পর্কে জানার চেষ্টা করি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে চেনার উপায়, বাংলা বাক্যের ক্রিয়াপদের শেষে এ, অ, ই প্রভৃতির যে কোনো একটি থাকলে তা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমি আবার বলছি, বাংলা ক্রিয়াপদের শেষে এ, অ অন্তস্থ, আমি আবার বলছি এ স্বরেয় অন্তস্থ রস্বই প্রভৃতির যে কোনো একটি থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এটা আসলে চিরাচরিত একটা পদ্ধতি, নট স্মার্ট বাট ভালো, ইফেক্টিভ। স্মার্ট খুব একটা না, বাট ইফেক্টিভ, খুবই কার্যকরী একটা পদ্ধতি এটা। শুরুতে যারা টেন্সকে আমরা একটু টেন্স নিয়ে ঘাটাঘাটি করি তাদের জন্য খুবই ইফেক্টিভ এটা। এবং আপনি এটা স্মার্ট না হলেও কিন্তু খুবই ইফেক্টিভ। সবকিছু স্মার্ট হয় না, পৃথিবীতে অনেক জিনিস আছে যেগুলো স্মার্ট না কিন্তু খুবই ইফেক্টিভ। তো আমরা একটু অ্যানালাইসিস করব যে কিভাবে বাংলা ক্রিয়াপদের শেষে এ, অ বা ই প্রভৃতির যে কোনো একটি থাকলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এখন এ, ই এগুলো কিভাবে থাকে, বাংলা ক্রিয়াপদের শেষে কিভাবে থাকে সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। যেমন আমরা যদি বলি মানুষ মিথ্যাবাদীকে ঘৃণা করে, মানুষ মিথ্যাবাদীকে ঘৃণা করে, তো এখানে যে ঘৃণা করা, করে করে এ আসলো, করে এ আসলো, তাহলে এখানে এ পেলাম আমরা। তার মানে এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো মানুষ মিথ্যাবাদীকে ঘৃণা করে, করে এ, এইভাবে আমরা চিন্তা করি, এভাবে আমাদেরকে চিন্তা করতে হবে। তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এভরি ম্যান হেটস এ লায়ার, এভরি ম্যান হেটস এ লায়ার। অথবা আমরা বলতে পারি এভরিবডি হেটস এ লায়ার, সবাই মিথ্যাবাদীকে ঘৃণা করে, সব মানুষ মিথ্যাবাদীকে ঘৃণা করে। তাহলে এই যে এখানে করে এ পেলাম আমরা। এরপরে যদি আমরা আরেকটা বাংলা বাক্য দেখি, যেমন যদি বলা হয় তুমি নদীতে সাঁতার কাটো, তুমি নদীতে সাঁতার কাটো, কাটো অ, কাটো কাটো অ, কাটো অ, তাহলে আমরা অ পেলাম। এ, অ ই বাংলা ক্রিয়াপদের শেষে এগুলো থাকলে সেগুলোকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হিসেবে ধরে নিচ্ছি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হিসেবে চিনে নিব। যেমন যদি বলি ইউ সুইম ইন দ্য পন্ড, তুমি নদীতে সাঁতার কাটো, কাটো অ, ইউ সোয়েম ইন দ্য পন্ড, তুমি নদীতে সাঁতার কাটো। তার মানে হচ্ছে বাংলা ক্রিয়াপদের শেষে এ, অ ই প্রভৃতির যে কোনো একটি থাকলে সেটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হিসেবে বুঝে নিব। আবারও বলছি, পদ্ধতিটা অনেকের কাছে স্মার্ট মনে নাও হতে পারে, বাট এটা ইফেক্টিভ। তো চলুন বন্ধুরা, আমরা আমাদের আরো বাড়তি আলোচনার দিকে চলে যাই। এবার আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন সম্পর্কে জানার চেষ্টা করব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠনের ব্যাপারে যদি বলতে চাই, প্রথমে একটি সাবজেক্ট ব্যবহার করতে হবে, এরপরে মূল ভার্ব, এরপরে এক্সটেনশন। এটা অবশ্যই অ্যাফার্মেটিভ বাক্যের ক্ষেত্রে প্রযোজ্য। বিষয়গুলো আসলে একটু ধীরে ধীরে আপনারা সহজভাবে বুঝতে পারবেন, ধীরে ধীরে একটু লেগে থাকতে হবে, তারপর ধীরে ধীরে বুঝতে পারবেন। তো সাবজেক্ট প্রত্যেকটা সেন্টেন্সেই থাকে, সাবজেক্ট ছাড়া আসলে সেন্টেন্স থাকে না। অনেকে বলে সাবজেক্ট ছাড়াও সেন্টেন্স হয়, হ্যাঁ হয়, স্পোকেন ইংলিশে অনেক কিছুই হয়, বাট রাইটিং এর জন্য বা একটা ফর্মাল স্ট্রাকচারের জন্য অবশ্যই আপনাকে সাবজেক্ট রাখতে হবে। সাবজেক্ট উহ্য থাকে, অনেকে বলে উহ্য থাকে, সাবজেক্ট থাকে না, আসলে ওইটাও থাকা, লুকিয়ে থাকাটাও থাকা, মানে নাই মানে তো ও নাই হয়ে গেল, কিন্তু ব্যাপারটা এমন না, সাবজেক্ট থাকে। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠনটা, অ্যাফার্মেটিভ সেন্সের গঠনটা বা ইউনিভার্সাল গঠনটা আমরা যদি বলি, একটা সাবজেক্ট থাকবে, মেন ভার্ব থাকবে, মূল ভার্ব, এবং তারপরে যেটাকে আমরা বলছি এইএক্সটি মানে হলো এক্সটেনশন যদি প্রয়োজন হয়। এক্সটেনশন বলতে এর মধ্যে অনেক কিছু থাকবে, এর মধ্যে অবজেক্ট থাকতে পারে, অ্যাডভার্ব থাকতে পারে, এর মধ্যে আরো অন্যান্য এলিমেন্ট থাকতে পারে, বিভিন্ন ধরনের ফ্রেজ থাকতে পারে, বিভিন্ন ধরনের জিনিসপত্র এখানে এক্সটেনশনের মধ্যে থাকবে। এক্সটেনশন মানে অতিরিক্ত পার্ট যেটা। তাহলে প্রথমে আমরা সাবজেক্ট নিব, এরপরে মেইন ভার্ব থাকতে হবে, অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে মেইন ভার্ব একটা ব্যবহার করব, প্রত্যেকটা টেন্সে মেইন ভার্ব একটাই বসবে, এখানে ভার্ব থাকবে একটা, সাবজেক্ট, এরপরে একটা মেইন ভার্ব নিব, এরপর এক্সটেনশন যদি প্রয়োজন হয়। তো আমরা সরাসরি চলে যাই
তো গঠন তো আমরা জানলাম যে সাবজেক্ট, মূল ভার্ব এবং এক্সটেনশন। এরপরে যে বিষয়টা যে সাবজেক্টের সাথে ব্যালেন্স করে আমাদেরকে ভার্ব বসাতে হবে। সাবজেক্ট তো আমরা দিব, এখন সাবজেক্টের সাথে ব্যালেন্স করে আমাদের মূল ভার্বের কিছুটা পরিবর্তন খেয়াল করতে হবে। মূল ভার্বের কিছু বিষয় আছে যে মূল ভার্বটাকে যখন আমরা বসাবো, ব্যবহার করব, তখন কিছু বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে। যেমন সাবজেক্ট বা যেটাকে আমরা বলি কর্তা বাংলায়, সাবজেক্ট যেটাকে আমরা আমাদের বইয়ের ভাষায় বলি, বিভিন্ন বইগুলোতে লেখা থাকে যে ভাষা, সেই ভাষাটাই বলি কর্তা। এটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখন থার্ড পারসন আর সিঙ্গুলার নাম্বার সম্পর্কে যদি আবার আপনাদের আইডিয়া না থাকে তাহলে কিন্তু একটু সমস্যা ক্রিয়েট হবে। সিঙ্গুলার নাম্বার বলতে খুব সহজভাবে যদি বলি একজন ব্যক্তিকে আমরা বলি সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন, পারসন 3 প্রকার, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এন্ড থার্ড পারসন। আমরা মোটামুটি এগুলো জানি, হালকা করে জেনে রাখেন। সিঙ্গুলার বলতে একজনকে বোঝাচ্ছে, থার্ড পারসন কোনগুলো সেগুলো আমরা জেনে যাব। এখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখন সিঙ্গুলার নাম্বার কোনটা? সিঙ্গুলার নাম্বার হতে পারে হি, সিঙ্গুলার নাম্বার হতে পারে শি, হতে পারে ইট, হতে পারে দিস, এবং যত রকমের নাম আছে দুনিয়ায়, যত কিছু নাম, সেগুলো সবগুলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন দুনিয়ায় যত কিছু আছে সবগুলো হচ্ছে থার্ড পারসন। এখন সিঙ্গুলার নাম্বার মানে বোঝাচ্ছে যদি একটা বোঝায়, যদি একজন বোঝায়, তাহলে সেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে কর্তা বা সাবজেক্ট দুইটা কন্ডিশন যদি হয় সেটা থার্ড পারসন হবে এবং সেটা সিঙ্গুলার নাম্বার হবে। দুইটা কন্ডিশন যদি হয় তাহলে মূল ভার্বের সাথে এস, ইএস বা আইএস যুক্ত হবে। বন্ধুরা আমি আবার বলছি, সাবজেক্ট বা কর্তা থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, দুইটা কন্ডিশন, থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে কি যুক্ত হবে? মেন ভার্বের সাথে এস যুক্ত হবে, ইএস যুক্ত হবে, বা অনেকে এটাও বলে থাকেন যে আইএস যুক্ত হবে। সাধারণত আমাদের দেশের বিভিন্ন গ্রামার বইগুলোতে এস বা ইএস এর কথা বলা হয়, আইএস এর কথা বলা হয় না। এটা নিয়ে কিছুটা মতের পার্থক্য আছে, যাক সেদিকে আমরা যাচ্ছি না। অন্যের মতকে আমরা প্রাধান্য দেব, গুরুত্ব দিব। আমরা শেখার জন্য এসেছি, আমরা বিতর্ক করার জন্য আসিনি। তাহলে আমরা সরাসরি উদাহরণে চলে যাই। শি হেল্পস হার মাদার ইন কুকিং। এখন সে তার মাকে সাহায্য করে, সে রান্নায় তার মাকে সাহায্য করে। এই যে সাহায্য করে, করে, এ পেলাম। আমরা শুরুতে জেনেছিলাম যে এ, অ, ই এগুলো থাকলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। তার মানে সে তার মাকে রান্নায় সাহায্য করে, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, বর্তমানে করে, তার মানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। সাবজেক্টকে শি হচ্ছে এখানকার সাবজেক্ট। তাহলে এটা কোন পারসন? আমরা জানি, একটু আগে দেখিয়ে এসেছি, শি এটা হলো থার্ড পারসন এবং কি কোন নাম্বার? এটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, মানে একজন। শি মানে সে, এটা থার্ড পারসন এবং শি বলতে একজনকে বোঝাচ্ছে, তার মানে এটা সিঙ্গুলার নাম্বার। এবং সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে এখানে যে মেন ভার্ব আমরা হিসেবে নিচ্ছি, মেন ভার্ব কোনটাকে নিচ্ছি? হেল্প। এর সঙ্গে কি যুক্ত করেছি? হেল্প, এস যুক্ত করেছি। শি হেল্পস হার মাদার ইন কুকিং। সে রান্নায় তার মাকে সাহায্য করে। এখন কোথায় এস যুক্ত করব, কোথায় ইএস যুক্ত করব বা কোথায় আইএস যুক্ত করব, এই বিষয়গুলো আমরা ধীরে ধীরে জানার চেষ্টা করব। তো এস যুক্ত করি আমরা সাধারণত সেই ওয়ার্ডগুলোতে যেই ওয়ার্ডগুলোর শেষে আমরা কনসোনেন্ট পাই, কনসোনেন্ট, ভাওয়েল কনসোনেন্ট। এর জন্য বলছিলাম যে গ্রামারটা আসলে গুরুত্বপূর্ণ, ভাওয়েল কনসোনেন্ট আমরা মনে হয় জানি বন্ধুরা। তো যেই শব্দটি বা যেই ভার্বটির শেষে আমরা কনসোনেন্ট পাচ্ছি, কনসোনেন্ট, সেই কনসোনেন্ট যেখানে থাকছে সেখানে শুধু আমরা এস যুক্ত করছি। যেমন শি হেল্পস হার মাদার ইন কুকিং, শি থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, এই হেল্পস এটার সাথে এস যুক্ত করছি, কারণ এটা আমরা খেয়াল করি পি এটা কনসোনেন্ট দিয়ে শেষ হয়েছে, এর জন্য শুধু এস নিলাম। শি হেল্পস হার মাদার ইন কুকিং। এরপরে উদাহরণটা আমরা খেয়াল করি, কোথায় আমরা ইএস যুক্ত করছি বন্ধুরা, খেয়াল করি। সোহেল গোজ টু দ্য রিভার টু সুইম ডেইলি। সোহেল প্রতিদিন নদীতে গোসল করতে যায়। এই বাক্যটাকে যদি একটু অ্যানালাইসিস করি, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কেন হলো? সোহেল প্রতিদিন নদীতে গোসল করতে যায়, ই অন্তস্থ বা রস্বই। আমরা একটু আগে বলেছি এ, অ অন্তস্থ, স্বরেয় বা রস্বই এগুলো যদি থাকে তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। তাহলে সোহেল নদীতে প্রতিদিন গোসল করতে যায়, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। সোহেল একটা নাম, আমরা একটু আগে বলেছি নাম, এটা হলো থার্ড পারসন। দুনিয়ায় যে কোনো নাম এটা হলো থার্ড পারসন, এবং সোহেল বলতে কয়জনের কথা বোঝাচ্ছে? একজন ব্যক্তির কথা বলা হচ্ছে, তার মানে এটা অবশ্যই সিঙ্গুলার নাম্বার। তাহলে সোহেল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস দিব। এখন মূল ভার্বটা ছিল গো, গো মানে যাওয়া। এখন গো এই ভার্বটির শেষে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ও রয়েছে, যেটা একটা ভাওয়েল, এ, ই, আই, ও, ইউ, এই পাঁচজনকে আমরা বলি ভাওয়েল। তো ভাওয়েল যেহেতু রয়েছে এর জন্য আমরা এখানে দিব ইএস। ভাওয়েল থাকলে কি হবে? সেখানে হবে ইএস। সোহেল গোজ টু দ্য রিভার টু সুইম ডেইলি। সোহেল প্রতিদিন সাঁতার কাটার জন্য নদীতে যায়। এভাবে আমরা বিষয়টাকে বুঝতে পারি। এরপরে প্রশ্ন থাকতে পারে, তাহলে আইএস কোথায় দিব? আমি যদি একটা উদাহরণ বলি, যেমন আই ট্রাই, আমি যদি বলি আমি চেষ্টা করি, করি, ই, আমি চেষ্টা করি, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, চেনার উপায় বলছি। এবং আই এটা কি? এটা হলো
ফার্স্ট পারসন, এটা কিন্তু থার্ড পারসন না, আই ফার্স্ট পারসন। এখন পারসন যদি নিয়ে কথা বলতে যাই তাহলে টেন্সের মধ্যে এসে যেটা ওলট পালট হয়ে যাবে বন্ধুরা, এর জন্য আমি পারসনের দিকে যাচ্ছি না। আপনারা আমাদের চ্যানেলে, আমাদের ওয়েবসাইটে পারসনের ভিডিও আছে, আপনারা সেগুলো দেখবেন, তাহলে আশা করি বুঝতে পারবেন। তো যেটা বলা হচ্ছে আই, এটা ফার্স্ট পারসন, এটা থার্ড পারসন না। তো শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এস বাই এস যুক্ত হয়, আদারওয়াইজ হয় না। তো ফার্স্ট পারসন জাস্ট আপনি সাবজেক্ট নিলেন, আই এটা সাবজেক্ট, এবং তারপরে আপনি ভার্ব নিলেন, ট্রাই, আই ট্রাই, আমি চেষ্টা করি। কিন্তু এই আয়ের জায়গায় যদি হি বসতো, যেটা কিনা একটা থার্ড পারসন হতো, হি এটা থার্ড পারসন হতো। তো ট্রাই এটাকে যখন আমরা ইএস যুক্ত করি তখন ওয়াইটা চলে যায়, ওয়াইটা কি হয়ে যায়, চলে যায়, ওয়াইটাকে আমরা বাদ দিয়ে ওয়াইয়ের পরিবর্তে আমরা আই নিই এবং ইএস যুক্ত করি, তখন কি হয়ে যায়, হি ট্রাইস, হি ট্রাইস। যেমন ভাবে আমরা যদি বলি দ্য বার্ড ফ্লাইজ, এভাবেও আমরা বলতে পারি দ্য বেবি ক্রাইজ, বাচ্চাটি কান্না করে, দ্য বেবি ক্রাইজ, দ্য বার্ড ফ্লাইজ, হি ট্রাইস। এই যে অর্থাৎ ওয়াইটা সরে যাচ্ছে, গিয়ে সেখানে ওয়াইয়ের পরিবর্তে আই আসছে এবং ইএস কে আমরা যুক্ত করছি। তার মানে সাবজেক্ট থার্ড পারসন, সিঙ্গুলার নাম্বার হলে এস, ইএস বা আইএস কিভাবে যুক্ত হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং আরেকটা জিনিস এখানে বলে রাখি, যেমন এখানে হি থার্ড পারসন, এর জন্য ট্রাই এটার সাথে আইএস বা ইএস যুক্ত হয়েছে, কিন্তু আরেকটা থার্ড পারসন আছে, আরো থার্ড পারসন আছে, সেখানে সেটা ব্যবহার করলেও কিন্তু এটা আবার আইএস বা ইএস যুক্ত হবে না। যেমন হি ট্রাইস, এটা ঠিক আছে, কিন্তু হি এটা থার্ড পারসন। এবার যদি আমি এভাবে দিই যে দে ট্রাইস, তখন কিন্তু আবার দে ট্রাইস এটা হবে না, তখন হবে দে ট্রাই। কেন? কারণ হি থার্ড পারসন ছিল এবং সিঙ্গুলার নাম্বার ছিল, কিন্তু এখানে যখন দে ব্যবহার করছি তখন এটা থার্ড পারসন বটে, কিন্তু এটা সিঙ্গুলার নাম্বার না। দে বলতে অনেকজনকে বোঝাচ্ছে, সিঙ্গুলার নাম্বার মানে একজন, আর দে মানে কয়েকজন, তারা মানে নিশ্চয়ই একজন ব্যক্তি না, কয়েকজন ব্যক্তি। তার মানে হলো এস, ইএস বা আইএস যখন আপনি যুক্ত করবেন তখন অবশ্যই সাবজেক্টকে থার্ড পারসন হতে হবে এবং সিঙ্গুলার নাম্বার হতে হবে। দুইটি শর্ত পূরণ করলেই কেবলমাত্র আপনি এস, ইএস বা আইএস যেটাই বলেন না কেন যুক্ত করতে পারবেন, আদারওয়াইজ পারবেন না। আরেকটা বিষয় আপনাদের সামনে উপস্থাপন করতে চাই প্রিয় বন্ধুরা, যেমন সাবজেক্ট বা কর্তা এটা যদি ফার্স্ট পারসন, যেমন আই, উই, সেকেন্ড পারসন যেমন ইউ, থার্ড পারসন এবং সেটা অবশ্যই প্লুরাল যেমন দে, এটা যদি হয় তাহলে কিন্তু মূল ভার্বের সাথে এস, ইএস বা আইএস যুক্ত হবে না। আমি আবার বলছি, সাবজেক্ট একটু আগে আমরা যেটা দেখছিলাম যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে মূল ভার্বের সাথে এস, ইএস বা আইএস যুক্ত হয়, কিন্তু সাবজেক্ট বা কর্তা যদি ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন প্লুরাল হয়, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন প্লুরাল হলে ভার্বের সাথে এস, ইএস বা আইএস যুক্ত হবে না। থার্ড পারসন হলেই যে এস যুক্ত হবে এমন না, থার্ড পারসন সিঙ্গুলার হলে এস যুক্ত হবে, থার্ড পারসন প্লুরাল হলে আবার এস যুক্ত হবে না। যেমন আই ওয়াশ মাই ক্লথস, আমি আমার কাপড় ধুই, আমি আমার কাপড় ধুই, এখানে ধুই আমরা একটু আগে চেনার উপায় বলেছিলাম যে এ, অ, ই এগুলো থাকে, যেমন ধুই, আমি কাপড় ধুই, ই এভাবে চিন্তা করতে পারি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এটা। তাহলে আই ওয়াশ মাই ক্লথস, আমি কাপড় ধুই, এখানে আই এটা ফার্স্ট পারসন এবং এর জন্য ওয়াশ এটার সঙ্গে কোনো এস, ইএস কিছু যুক্ত করিনি। এরপরে এখানে বলা হচ্ছে ইউ লাইক গার্ডেনিং, এটা সেকেন্ড পারসন, ইউ লাইক গার্ডেনিং, তুমি বাগান পছন্দ করো, এখানে ইউ এটা হচ্ছে সেকেন্ড পারসন, এর জন্য আমরা এই লাইকের সাথে কোনো কিছু যুক্ত করিনি। আবার আমরা যদি এই বাক্যটাকে এভাবে চিন্তা করতাম যে দে লাইক গার্ডেনিং, এভাবে যদি চিন্তা করতাম তাও হতো। আবার কেউ এটা বলবে না যে দে তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার সাথে লাইকের সাথে এস কেন হলো না, দে লাইকস গার্ডেনিং, তারা বাগান পছন্দ করে, এভাবে বললে কিন্তু বাক্যটা ভুল হবে, কারণ দে এটা থার্ড পারসন কিন্তু সিঙ্গুলার নাম্বার না, যেহেতু সিঙ্গুলার নাম্বার না এর জন্য দে কে যদি আপনি সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে চান তাহলে বলতে হবে দে লাইক গার্ডেনিং, দে লাইকস গার্ডেনিং, এই বাক্যটা হবে না। এরপর আমরা যে বিষয়টি দেখার চেষ্টা করছি বন্ধুরা, যে আমরা এতক্ষণ বিভিন্ন ধরনের অ্যাফার্মেটিভ বা হ্যাঁ বোধক বাক্যগুলোকে আমরা দেখছিলাম উদাহরণ হিসেবে। এবার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বিভিন্ন ধরনের যদি নেগেটিভ বা নাবোধক বাক্য আমরা করতে চাই তাহলে কিভাবে প্রকাশ করব? বাক্যকে নাবোধক বা নেগেটিভ করতে হলে ফার্স্ট, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন প্লুরালের ক্ষেত্রে সাবজেক্টের পরে ডু নট ব্যবহার করি। আমি আবার বলছি, বাক্যকে যদি নেগেটিভ করতে চাই তাহলে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন প্লুরালের ক্ষেত্রে আমরা সাবজেক্টের পরে ডু নট ব্যবহার করব। আর যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে এরপরে আমরা ডাজ নট ব্যবহার করব। আমরা সরাসরি উদাহরণে চলে যাব। যেমন আমি যদি একটু আগে বলছিলাম যে আই ইট ফিশ, এই বাক্যটাকে যদি আমি নেগেটিভ করতে চাই তাহলে আই এটা ফার্স্ট পারসন, যেহেতু এর জন্য এই বাক্যটাকে নেগেটিভ করতে গেলে আমাকে নাবোধক করতে গেলে আমাকে ডু নট ব্যবহার করতে হবে। আয়ের সাথে কি ব্যবহার করতে হবে? ডু নট। তাহলে আয়ের পরে ডু নট, আই ডু নট ইট ফিশ, এইভাবে বাক্যটাকে আমার করতে হবে।
এখন এখানে আই ব্যবহার না করে যদি আমি হি ব্যবহার করতাম তাহলে বাক্যটা কিভাবে হতো? তখন এটা যেহেতু হি, তখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়ে যেত, এর জন্য এটা হতো হি ডাজ নট ইট ফিশ, সে মাছ খায় না। এভাবে বাক্যটাকে নেগেটিভ করতাম। তাহলে আই ব্যবহার করলে ডু নট ইট ফিশ, আর যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ব্যবহার করি তাহলে বলবো হি ডাজ নট ইট ফিশ। আবার আমি যদি এখানে ব্যবহার করি দে, তাহলে এটা থার্ড পারসন হয়ে যাবে, কিন্তু এটা সিঙ্গুলার নাম্বার না, মানে একজন না, এর জন্য এখানে হবে দে ডু নট ইট ফিশ। তখন কিন্তু আবার দে ডাজ নট ইট ফিশ এরকম বলা যাবে না। আবার অনেকে দে এর সাথে ডু নট যেহেতু ব্যবহার করতে হয়, এর জন্য দে কে সেকেন্ড পারসন মনে করে বা ফার্স্ট পারসন মনে করে। না ভাই, দে কিন্তু সেকেন্ড পারসনও না বা ফার্স্ট পারসনও না, দে কিন্তু থার্ড পারসন, কিন্তু প্লুরাল নাম্বার। এই বিষয়টার মাথায় রাখতে হবে। এরপরে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা নিয়ে কথা বলবো। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে গঠনগুলো নিয়ে এতক্ষণ কথা বলেছিলাম সেগুলো গুরুত্বপূর্ণ, এবং আমি মনে করি তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ সেগুলো এখনো রয়ে গেছে। যেহেতু বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এর জন্য ভিডিও ক্লিপটি লম্বা হয়ে যাচ্ছে, আপনারা একটু ধৈর্য নিয়ে দেখবেন। আসলে আমরা অনেকগুলো টেন্স আছে, সবগুলো নিয়ে যদি বিস্তারিত কথা বলতে চাই তাহলে প্রচুর ভিডিও হতে হবে, আর যদি ছোট ছোট ভিডিও হয় তাহলে এত অসংখ্য ভিডিও হবে যে আমরা হতাশ হয়ে যাব। এর জন্য যেহেতু ধারাবাহিক ভিডিও হচ্ছে, এর জন্য একটু লম্বা ভিডিও হয়েই যাবে। তো আমরা সরাসরি আমাদের মূল আলোচনায় চলে যাই। যেমন আমরা যদি একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করছি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার নিয়ে কথা বলছি, আমরা একটা সেন্টেন্সকে চিন্তা করি। যেমন আমি যদি একটু আগে আমরা উদাহরণ দিয়েছি আই ইট ফিশ, এই বাক্যটাকে যদি আমি নেগেটিভ করতে চাই, যদি আমি না বোধক করতে চাই, আই ইট ফিশ এটা হচ্ছে একটা হ্যাঁ বোধক বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এখন এটাকে যদি আমি নেগেটিভ করতে চাই তাহলে কি বলতে হবে? আই, এটা যেহেতু সাবজেক্ট ফার্স্ট পারসন, এটা যেহেতু ফার্স্ট পারসন, এর জন্য আমরা জানি ফার্স্ট পারসন থাকলে সেই সাবজেক্টের পরে ডু নট ব্যবহার করি। তাহলে নেগেটিভ করলে কি হবে? আই ডু নট ইট ফিশ, আমি মাছ খাই না। আই ডু নট ইট ফিশ, জাস্ট ফার্স্ট পারসন বা সেকেন্ড পারসন থাকলে তারপরে ডু নট বসিয়ে দিলে বাক্যটা নেগেটিভ হয়ে যায়। তাহলে এখানে আই ইট ফিশ, এটা নেগেটিভ করলে হয় আই ডু নট ইট ফিশ। প্রথমে সাবজেক্ট, এরপরে ডু নট, তারপরে আবার মেন ভার্ব, তারপরে বাকি অংশটা যেটা ছিল। এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করতে চাই, অর্থাৎ প্রশ্নবোধক যদি করতে চাই, যদি আমরা প্রশ্নবোধক করতে চাই তাহলে কিভাবে করব? প্রশ্নবোধক করতে গেলে যেটা করতে হবে, আমরা যদি ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন বা থার্ড পারসন যদি প্লুরাল হয়, তাহলে আমরা যেটাকে আমরা নেগেটিভ করছিলাম, আগে নেগেটিভ করব বাক্যটাকে, এটা বোঝার জন্য। নেগেটিভ করলে কি হয়? আমরা দেখলাম যে নেগেটিভ করলে ডু নট আসে। এখন এটাকে ইন্টারোগেটিভ করলে কি হবে? এই ডুটা সামনে চলে যাবে, এই ডুটা আয়ের আগে চলে যাবে, নট আবার কিন্তু আসবে না, ডুটা আগে চলে যাবে ইন্টারোগেটিভ করতে গেলে। তাহলে কি হবে? ডু আই ইট ফিশ, ইন্টারোগেটিভ করলে এটা হবে ডু আই ইট ফিশ, আমি কি মাছ খাই? তখন এর অর্থ দাঁড়াবে প্রশ্ন, বা এটা অন্যরকম অর্থ নিতে পারে, সেদিকে আমি যাচ্ছি না। ডু আই ইট ফিশ, আমি কি মাছ খাই? ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক করতে গেলে অক্সিলারি ভার্বটা আগে চলে যাবে। নেগেটিভ করতে যেটা দেখছিলাম যে ডু এর পরে নট বসে, ইন্টারোগেটিভ করতে গেলে কিন্তু নটটা যাবে না, শুধু ডু যাবে, ডুটা সাবজেক্টের আগে চলে যাবে। ডু আই ইট ফিশ, আমি কি মাছ খাই, এভাবে হবে। কিন্তু বাক্যটাকে যদি নেগেটিভ ইন্টারোগেটিভ করতে যাই, অর্থাৎ তার মধ্যে নাও থাকবে, তার মধ্যে প্রশ্নও থাকবে, তার মধ্যে নেগেটিভও থাকবে, তার মধ্যে ইন্টারোগেটিভও থাকবে, তাহলে কি হবে? তাহলে বাক্যটাকে আমরা দুইভাবে প্রকাশ করতে পারি। কিভাবে? প্রথমে শুধু অক্সিলারি ভার্ব রাখছিলাম, যেমন ডু আই ইট ফিশ, এটাকে যদি নেগেটিভ ইন্টারোগেটিভ করতে চাই তাহলে এভাবে বলতে পারি ডু আই নট ইট ফিশ, অথবা ডোন্ট আই ইট ফিশ। এভাবে আমরা বলতে পারি। প্রথমে আমরা এভাবে বলতে পারি ডু আই নট ইট ফিশ, আমি কি মাছ খাই না, এর অর্থ দ্বারা এমন। ডু আই নট ইট ফিশ, আমি কি মাছ খাই না, অথবা ডোন্ট আই ইট ফিশ, আমি কি মাছ খাই না, এমনটা অর্থ দাঁড়ায়। যদিও বর্তমানে ডু আই নট ইট ফিশ এটা খুব একটা গ্রহণযোগ্য না, এটা স্পোকেনের ক্ষেত্রে খুব একটা গ্রহণযোগ্য না, এটা আসলে স্পোকেন ইংলিশের জন্য আপনাদেরকে শেখাচ্ছি। এটা ডোন্ট আই ইট ফিশ এটা বেশি গ্রহণযোগ্য, আপনারা এটা ব্যবহার করবেন। আসলে টেন্সকে শিখতে গেলে শুধুমাত্র একাডেমিক্যালি শিখলে হবে না, শুধু একাডেমিক পার্সপেক্টিভ বা একাডেমিক পারপাসে শিখলে হবে না, আপনাকে একই সঙ্গে অ্যাডভান্স বিষয়গুলো মাথায় রাখতে হবে, রাইটিং এর বিষয়গুলো মাথায় রাখতে হবে, স্পোকেনের বিষয়গুলো মাথায় রাখতে হবে। এর জন্য সব সার্বিক বিষয়গুলো বিবেচনা করে ভিডিও ক্লিপগুলো বিস্তারিত আলোচনা করছি। তাহলে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে গেলে কি হবে? ডু আই নট ইট ফিশ অথবা ডোন্ট আই ইট ফিশ, এভাবে। তো যেটা বলছিলাম একটু আগে, যে ইন্টারোগেটিভ করলে কি হয়? ডু আই ইট ফিশ, আমি কি মাছ খাই। এখন এটাকে আরেকটা ভাবে করা যায়, সেটাকে আমরা বলি ডাবল ইন্টারোগেটিভ। ডাবল ইন্টারোগেটিভ যদি করতে চাই, ডু আই ইট ফিশ, আমি কি মাছ খাই, এটাকে যদি আমি এখন বলতে চাই যে আমি কেন মাছ খাই, তাহলে কিভাবে? আমি কেন মাছ খাই কিভাবে বলবো? তাহলে জাস্ট খালি ওই যেটা কেন আসলো সেটা আগে বসিয়ে দিবে। ডু আই ইট ফিশ, এটাকে যদি আমি ডাবল ইন্টারোগেটিভ করতে চাই তাহলে বলতে পারি ওয়াই ডু আই ইট ফিশ, কেন আমি মাছ খাই।
ওয়াই ডু আই ইট ফিশ, কেন আমি মাছ খাই, প্রথমে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব ওয়াই, এটাকে বলা হয় ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। তাহলে ওয়াই প্রথমে বসলো, এরপরে অক্সিলারি ভার্বটা থেকে যাচ্ছে, এরপরে বাকি অংশটা। স্ট্রাকচার মুখস্থ রাখার দরকার নাই, আপনারা একটু প্র্যাকটিস করবেন তাহলে এটা মাথায় চলে আসবে। তো ডু আই ইট ফিশ, এটা কি হচ্ছে, ওয়াই ডু আই ইট ফিশ, কেন আমি মাছ খাই। চাইলে আপনি এভাবে বলতে পারেন, ওয়েন ডু আই ইট ফিশ, আমি কখন মাছ খাই। ওয়ার ডু আই ইট ফিশ, আমি কোথায় মাছ খাই। এভাবে চাইলে আপনারা বলতে পারেন। ওয়াই ডু আই ইট ফিশ, কেন খাই। ওয়েন ডু আই ইট ফিশ, কোথায় কখন খাই। ওয়ার ডু আই ইট ফিশ, কোথায় খায়। এটাকে আমরা বলছি ডাবল ইন্টারোগেটিভ। এরপরে এই বাক্যটাকে যদি আমরা ডাবল নেগেটিভ ইন্টারোগেটিভ করতে চাই, অনেক বিষয়, অনেকের মাথা ঘুরিয়ে যাবে, টেনশন করার কিছু নাই, জাস্ট পজ দিয়ে একটু থামবেন, থেমে থেমে জিনিসগুলো দেখবেন। ডাবল নেগেটিভ ইন্টারোগেটিভ যদি করতে চাই, এগুলো মাথার দরকার নেই। এই যে আমি বিভিন্ন টার্ম ব্যবহার করছি, নেগেটিভ ইন্টারোগেটিভ, ডাবল ইন্টারোগেটিভ, এগুলো আপনার মনে রাখার দরকার নেই, শুধু আপনি সেন্টেন্সগুলো খেয়াল করেন। আপনি যদি আমার মতো শিক্ষকতা না করেন, শিক্ষকতা পেশায় যদি না আসতে চান, তাহলে এত বিস্তারিত আপনার জানার দরকার নেই, আপনি জাস্ট উদাহরণগুলো খেয়াল করেন। তো যেটা বলছিলাম যে ডু আই ইট ফিশ, এটাকে ডাবল ইন্টারোগেটিভ করলে কি হয়, ওয়াই ডু আই ইট ফিশ, অথবা ওয়েন ডু আই ইট ফিশ, অথবা ওয়ার ডু আই ইট ফিশ। এটাকে যদি এখন ডাবল নেগেটিভ ইন্টারোগেটিভ করি, তাহলে কিভাবে করতে পারি, ওয়াই ডু আই নট ইট ফিশ, আমি কেন মাছ খাই না, অথবা ওয়াই ডোন্ট আই ইট ফিশ, আমি কেন মাছ খাই না। আমি যদি বলি যে ডোন্ট আই ইট ফিশ, তার মানে কি দাঁড়ায়, আমি কি মাছ খাই না। কিন্তু যদি এভাবে বলি যে ওয়াই ডোন্ট আই ইট ফিশ, আমি কেন মাছ খাই না। যদি এভাবে বলি ওয়াই ডু আই ইট ফিশ, তার মানে হলো আমি কেন মাছ খাই। আর যদি বলতে চাই যে কেন মাছ খাই না, তাহলে কি বলতে হবে, ওয়াই ডোন্ট আই ইট ফিশ, এভাবে বলতে হবে। এরপরে যে সেন্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি, হি রিডস স্টোরি বুক, সে গল্পের বই পড়ে। হি রিডস স্টোরি বুক, এটাকে যদি নেগেটিভ করতে চাই, আমরা বলেছিলাম ভিডিওর দিকে মাঝখানের দিকে বা শুরুতে, যে সাবজেক্ট থার্ড পারসন বা কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস, ইএস বা আইএস যুক্ত হয়। হি এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি থাকে, সেই বাক্যটাকে যদি আমরা নেগেটিভ করতে চাই, তাহলে আমরা ডাজ নট ব্যবহার করি। কারণটা হচ্ছে যে মূল ভার্বের সাথে যে আমরা এস বা ইএস যুক্ত করি, এটার পরিবর্তে আমরা এস বা ইএসটা নিয়ে নিই শুরুতে অক্সিলারি ভার্ব হিসেবে। তাহলে এটা কি হয়, হি রিডস এ স্টোরি বুক, এখানে রিডের সাথে এস আছে। এস যে বাক্যগুলোতে থাকবে, আরো সহজভাবে আপনি বুঝতে পারেন এভাবে, যে এস, ইএস বা আইএস যে বাক্যগুলোর ভার্বের সাথে থাকবে, সেটাকে নেগেটিভ করতে গেলে ডাজ নট ব্যবহার করব আমরা। তো কিভাবে করব, হি ডাজ নট রিড স্টোরি বুক, হি ডাজ নট রিড স্টোরি বুক। এখানে যেহেতু ডাজ নট ব্যবহার করে যখন ফেলবো, এখানে কিন্তু আবার মূল ভার্বের সাথে এস, ইএস বা আইএস যুক্ত হবে না। যখন বাক্যটাকে নেগেটিভ করার জন্য আমরা ডাজ ব্যবহার করে ফেলছি, তখন কিন্তু আর মূল ভার্বের সাথে এস, ইএস বা আইএস যুক্ত হচ্ছে না। তাহলে হি রিডস স্টোরি বুক, এটাকে নেগেটিভ করলে কি হয়, হি ডাজ নট রিড স্টোরি বুক, এভাবে। এখন এটাকে যদি ইন্টারোগেটিভ করতে চাই, প্রশ্নবোধক করতে চাই, প্রশ্নবোধক করতে গেলে এই অক্সিলারি ভার্ব যেটা নিয়েছি, সাহায্যকারী ভার্ব ডাজ নিয়েছি, এটা সাবজেক্টের আগে চলে যাবে। তাহলে ডাজ হি রিড স্টোরি বুক, সে কি বই পড়ে। ডাজ হি রিড স্টোরি বুক, সে কি গল্পের বই পড়ে, এভাবে ইন্টারোগেটিভটা হবে। ডাজ হি রিড স্টোরি বুক, সে কি গল্পের বই পড়ে, এইভাবে লিখতে হবে। এখন এরপর এটাকে যদি নেগেটিভ ইন্টারোগেটিভ করতে চাই, নেগেটিভ ইন্টারোগেটিভ যদি করতে চাই, অর্থাৎ তার মধ্যে নাও থাকবে, তার মধ্যে নেগেটিভও থাকবে, তার মধ্যে ইন্টারোগেটিভও থাকবে, তাহলে কি হবে, তাহলে এইভাবে হবে, ডাজ হি নট রিড স্টোরি বুক, অথবা ডাজেন্ট হি রিড স্টোরি বুক, ডাজ হি নট রিড স্টোরি বুক, অথবা ডাজেন্ট হি রিড স্টোরি বুক, এভাবেও আমরা চাইলে প্রকাশ করতে পারি। তো যেটা বলছিলাম যে এই ধরনের বাক্যগুলোকে, হি রিডস স্টোরি বুক, এগুলাকে ইন্টারোগেটিভ করতে গেলে কি হচ্ছিল, ইন্টারোগেটিভ করতে গেলে ডাজ হি রিড স্টোরি বুক, এইভাবে হচ্ছিল। এখন এই বাক্যটাকে যদি আমরা ডাবল ইন্টারোগেটিভ করি, আগের উদাহরণটাতেও আমরা ডাবল ইন্টারোগেটিভ করেছিলাম, ডাজ হি রিড স্টোরি বুক, সে কি বই পড়ে, এটাকে যদি আমি ডাবল ইন্টারোগেটিভ করি, মানে দুইটা প্রশ্ন, ডাজ হি রিড স্টোরি বুক, এটা একটা প্রশ্ন, সে কি বই পড়ে, এটা একটা প্রশ্ন, আবার বলছে কেন বই সে পড়ে, দুইটা প্রশ্ন হলো, এর জন্য বলা হচ্ছে ডাবল ইন্টারোগেটিভ। তাহলে ডাজ হি রিড স্টোরি বুক, সে কি বই পড়ে, তো এটাকে ডাবল ইন্টারোগেটিভ করছি, কিভাবে ডাবল ইন্টারোগেটিভ করছি, ওয়াই ডাজ হি রিড স্টোরি বুক, ওয়াই ডাজ হি রিড স্টোরি বুক, কেন সে স্টোরি বুক পড়ে, কেন সে গল্পের বই পড়ে। ওয়েন ডাজ হি রিড স্টোরি বুক, কখন সে গল্পের বই পড়ে। ওয়ার ডাজ হি রিড স্টোরি বুক, কোথায় সে গল্পের বই পড়ে। এই যে এগুলোকে আমরা বলছি ডাবল ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, যেগুলো ওয়াই, ওয়েন, ওয়ার, এগুলোকে বলা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। প্রাসঙ্গিক ছোট্ট একটু বিষয় বন্ধুরা, সেটা হচ্ছে ওয়াই, ওয়েন, এগুলোকে আমরা উচ্চারণ করব ওয়াই, আমরা হোয়াই বলবো না, আমরা বলবো ওয়াই, ওয়েন, ওয়ার, হোয়াট, এগুলো ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। তো আশা করি আপনারা এটা বুঝতে পারছেন।
এরপরে যদি এটাকে আমরা ডাবল নেগেটিভ ইন্টারোগেটিভ করতে চাই, একটু আগে যেটা দেখছিলাম নেগেটিভ ইন্টারোগেটিভ হচ্ছে এবং সেখানে শুধু অক্সিলারি ভার্ব দিয়ে হচ্ছে, কিন্তু এবার যদি ইন্টারোগেটিভ অ্যাডভার্ব সহযোগে হয় তাহলে সেটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? হোয়াই ডাজ হি নট রিড স্টোরি বুক? হোয়াই ডাজন্ট হি রিড স্টোরি বুক? সে কেন গল্পের বই পড়ে না? অর্থাৎ এইভাবেই বাক্যগুলোকে আমরা গঠন করছি। বন্ধুরা, এই ভিডিও ক্লিপটি অলরেডি অনেক লম্বা হয়ে গেছে, তারপরেও আপনারা ধৈর্য নিয়ে দেখবেন, এই ভিডিও ক্লিপটি বারবার দেখবেন। টেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেগুলোর স্ট্রাকচার জানা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা শুধুমাত্র একাডেমিক রেজাল্ট ভালো করার জন্য না, আপনি স্কুলে পড়েন, আপনি কলেজে পড়েন, আপনি ইউনিভার্সিটিতে পড়ছেন, আপনার বিসিএস দেওয়া প্রয়োজন, ব্যাংকের বিভিন্ন এক্সামগুলোতে অ্যাটেন্ড করা প্রয়োজন, চাকরি পাওয়া প্রয়োজন, শুধু এই জন্যই না, আপনি আপনার কর্মক্ষেত্রে গিয়ে ইংরেজি আপনাকে লিখতে হতে পারে, আপনাকে ইংরেজিতে কনভারসেশন করতে হতে পারে, তখনও এই বেসিকগুলো না জানলে অনেক প্রবলেম আপনি ফেস করবেন। সো এখন থেকে এই জিনিসগুলো ডিটেলে শিখে নেওয়াটা ভালো। যদি এই ভিডিও ক্লিপটি থেকে আপনি উপকৃত হন তাহলেই আমাদের পরিশ্রম সার্থক। অসংখ্য ধন্যবাদ।